এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গত কয়েক মাস ধরেই গোটা বিশ্ব অদৃশ্য শক্তি কোভিড-19 বা করোনা ভাইরাসের বিরুদ্ধে এক মহাযুদ্ধে লিপ্ত এবং এই যুদ্ধ থেকে পরিত্রাণ কবে মিলবে সেটি এখন পর্যন্ত অনিশ্চিত এবং বাংলাদেশও এর মধ্যে আছে। কিন্তু এই অবস্থার মধ্যেই এই মহা সংকটকালে, মহা দুর্যোগকালে, যে দুর্যোগ পৃথিবী গত শত বছরও দেখেনি, সেই দুর্যোগকালে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং একটা যুদ্ধংদেহী ভাব আমরা কোরীয় সীমান্তে এই উত্তেজনা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি চীন এবং ভারতের মধ্যে যারা আমাদের প্রতিবেশী, তাদের সীমান্তে সংঘর্ষ হচ্ছে, দুপক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে এবং এই উত্তেজনায় শুধু এই বিবদমান দেশগুলো নেই, অন্যান্য দেশও নানাভাবে জড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি কেন, যেখানে আমরা বলছিলাম যে সবসময় আলোচনা করবার চেষ্টা করছি যে কোভিড-19 উত্তর পরিস্থিতি বা পোস্ট কোভিড পরিস্থিতিটা কেমন হবে, নতুন বিশ্ব ব্যবস্থা বা জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপটা কী পরিবর্তন হবে, সেখানটাতে দেখা যাচ্ছে কোভিড-19 এই আবহের মধ্যেই আসলে দেশগুলো নানা বিবাদ এবং সংঘাতে জড়িয়ে পড়েছে। মূলত এইসব বিষয় নিয়ে এবং এর ভবিষ্যৎ কী, কোন দিকে যাচ্ছে বিশ্ব রাজনীতির পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কী, সেই সব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় যোগ দিচ্ছেন ঢাকার বারিধারার বাসা থেকে প্রাক্তন সেনা কর্মকর্তা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের স্কুল অফ বিজনেসের ডিন প্রফেসর মোহাম্মদ আমিনুল করিম এবং আমাদের সঙ্গে ঢাকার গ্রিন রোডের বাসা থেকে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব ইনাম খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আমিনুল করিম, একটু আমরা জানি যে যেটি আমি শুরুতেই বলছিলাম যে করোনার প্রভাবে বৈশ্বিক অর্থনৈতিক অঙ্গন থেকে শুরু করে আঞ্চলিক আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গন প্রায় সবটাই উত্তপ্ত, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে আছে। সেখানে সর্বশেষ যুক্ত হয়েছে হিমালয়ের গ্যালওয়ান ভ্যালি সংলগ্ন সীমান্তে চীন ও ভারতের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত এবং এই সংঘাতে দুপক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে, যাতে কমপক্ষে আমরা এখন পর্যন্ত যে জানি বেশ কয়েকজন ভারতীয় সৈন্য নিহত হয়েছেন, চীনা পক্ষেও নিহত হয়েছেন এবং আহতও দুপক্ষে হয়েছে এবং গত 4 দশকের মধ্যে এটি সম্ভবত সবচেয়ে বড় সীমান্ত সংঘাত। সো হুট করে অগুরুত্বপূর্ণ সীমান্তে এমন পরিস্থিতি সৃষ্টি হবার কারণ কি বলে মনে হচ্ছে? এবং এই মহা সংকটকালে, যে সংকটকালে সবাই হিমশিম খাচ্ছে, ভারতে এখন কোভিড-19 পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। চীন তার প্রথম ওয়েভ শেষ করে যেখান থেকে সব কিছু স্বাভাবিক হয়ে যাচ্ছিল মনে করা হচ্ছিল, আবার দেখা যাচ্ছে সেখানেও একটা সেকেন্ড ওয়েভের শুরু হয়েছে। তার মধ্যে এই যে পরিস্থিতি, সেটির কারণ কি বলে মনে হয় আপনার কাছে, জেনারেল? আপনাকে অনেক ধন্যবাদ জিলুর ভাই। আমি সবসময় বলে থাকি আপনি আমার খুব প্রিয় মুখ এবং আমার এই প্রোগ্রামটা পছন্দের। তৃতীয় মাত্রা খুব স্ট্যান্ডার্ড প্রোগ্রাম এবং আমি যতটুকু জানি এটা দুনিয়ার সবাই, যেখানে বাংলাদেশিরা আছেন সবাই এটা এই প্রোগ্রামটা দেখেন এবং ইউ ডিসকাস ভেরি সাবস্ট্যান্টিভ ইস্যুস, সিরিয়াস ইস্যুস আপনি ডিসকাস করেন, অ্যান্ড দিস ইজ আ ভেরি গুড নেম। সো ফর দ্যাট আই মাস্ট থ্যাংক ইউ। অ্যান্ড আপনি ঠিকই বলেছেন, দুনিয়া এখন বিরাট হতাশার মধ্যে আছে। সারা দুনিয়া জোড়া কোনো দেশ তো বাকি নাই। এই যে আমাদের করোনা ভাইরাসে যে এটা সমস্যা চলতেছে এবং প্রেডিকশন হচ্ছে যে এরপরে ইট উইল বি ফলোড বাই ডিপ্রেশন অর রিসেশন। 1929-এর রিপিটেশন হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি আছে। এইভাবে তো প্রেডিকশন পাওয়া যাচ্ছে ফ্রম দ্য ইকোনমিস্ট। ইভেন বাংলাদেশের গ্রোথ রেট হয়তো পড়ে যাবে, বা আমেরিকান গ্রোথ রেট মাইনাসে চলে যেতে পারে, এরকম ধরনের প্রেডিকশন করা হচ্ছে। সেই মুহূর্তে হিমালয়ান বর্ডারে এই সমস্ত ঘটনাটা খুবই অপ্রত্যাশিত, দুঃখজনক এবং এরকম জিঙ্গোস্টিক মেন্টালিটি নিয়ে চাইনিজরা এখনো আসতেছে, ইন্ডিয়ানরা বা কেন আসতেছে, এটা একটা হতাশাটাকে আমাদের আরো বাড়িয়ে দিচ্ছে। কারণ এটা এমন একটা জায়গাতে তারা চাইনিজরা হিট করেছে, সেখানে মনে হচ্ছে জায়গাটা খুবই কমপ্লিকেটেড এবং জায়গাটা খুবই সেন্সিটিভ। এর আগে যে কয়েকটা ঘটনা ঘটেছে, 13 সালে হয়েছে, 15 সালে হয়েছে, 17 সালে যেটা দোখলামে হলো, এগুলো ছোটখাটো হয়েছিল এবং ইট কুড বি ফাইন। দুই প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট বসার পর ঠিক হয়ে গেছে। বাট এখানে মনে হয় জিনিসটা একটু বেশি কমপ্লিকেটেড, এটা আমার ধারণা। বিকজ ওই জায়গাতেই কিন্তু আস্কাই চীন আছে,
ওই জায়গাতে লাদাখ আছে, ওই জায়গাতে কাশ্মীর আছে, ওই জায়গাতে আপনার ওই হাইওয়ে কারাকরম হাইওয়ে আছে, ওই জায়গাতে ইকোনমিক করিডোর যাচ্ছে ওখান দিয়ে চায়না পাকিস্তানের, ওই জায়গাতে ওই গিলগিট দিয়ে আফগানিস্তান যোগ হচ্ছে ওখানে, যেখান থেকে আফগানিস্তানের টেরোরিস্টরা ঢুকতে পারবে ইজিলি। ইন্ডিয়া ইজ ভেরি কনসার্ন অ্যাবাউট দ্যাট। লাইন অফ কন্ট্রোল আছে পাকিস্তানের সাথে, আবার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা চায়না এবং এর সাথে। চায়না এখন চাচ্ছে না 370 অ্যাপ্লাই করার পর, ইন্ডিয়ান 370 অ্যাপ্লাই করার পরে চায়না জিনিসটা এখন অন্যভাবে দেখতেছে। লাদাখ এবং কাশ্মীরকে তারা মনে করছে একসময় এটা আমাদের একটা অংশ করে ফেলবো, তারা ম্যাপটাকে ওভাবে চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছে। 370 করার পর চায়না ইজ ভেরি অ্যালার্ম, বিকজ তো ইন্ডিয়ান টেরিটরি করে ফেললো, তো আলাদা ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটাস থাকলো না। এবং এটা নিয়ে কিন্তু সিকিউরিটি কাউন্সিলে ক্লোজ ডোর ডিসকাশন হয়েছে, চাইনিজরা পয়েন্ট রেজ করেছিল সিকিউরিটি কাউন্সিলে, স্টেটমেন্টও দেওয়া হয়েছিল সে সময়। এখন এই জায়গাটা এত কমপ্লিকেটেড, সবচেয়ে বড় কমপ্লিকেটেড ব্যাপারটা হচ্ছে কি যে এই জায়গাতে কিন্তু কার্গিল ওয়ার হয়েছিল। কার্গিল থেকে লে পর্যন্ত এই এলাকাতে পাকিস্তানি ট্রুপসরা ইনফিল্ট্রেট করেছিল কার্গিল ওয়ারের সময়। এবং ঠিক একই জায়গাতে লে থেকে মার্গো বলে একটা জায়গা আছে, যেটা আজকে উপরে আপনার যেটা হাইয়েস্ট ব্যাটলফিল্ড যেটাকে বলা হয়, ওই পর্যন্ত, যেটা ভেরি ক্লোজ টু কারাকরম হাইওয়ে, ভেরি সেন্সিটিভ। এবং এই রোডটা করাটা মেন ইস্যু, যে চাইনিজরা এখন ওখানে বসে গেছেন এবং এত সহজে যাবেন বলে মনে হয় না। থিংস আই থিঙ্ক আর কমপ্লিকেটেড, বাট ডিপ্লোম্যাটিক লেভেলে যোগাযোগ হয়েছে, দুই ফরেন মিনিস্টার কথা বলেছেন। এখন আজকে থার্ড ডে মেজর জেনারেল লেভেলে কথাবার্তা চলতেছে, এখন স্টেলমেট আছে। ইন্ডিয়ানরা যেটা বলতেছে চাইনিজরা হ্যাজ কাম ইন এ বিগ স্ট্রেংথ, বাট ওখানে ইন্ডিয়ান 15 মাউন্টেন স্ট্রাইক কোর division is operating there. Very interesting, India has raised a strike corps, not division, a corps, strike corps in a mountain like that. Serious things are very serious. Ladakh, India has a armored brigade. It's very serious things about that. So ekhane question of geopolitics, very complicated geopolitics involved here. Things are not going to be that simple. আমি আপাতত এটুকুই বলবো। থ্যাংক ইউ। প্রফেসর শাহাব ইনাম খান, যেমনটা ডক্টর আমিনুল করিম বলছিলেন যে দুই পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, সেনা সামরিক নেতৃত্বের মধ্যে কথাবার্তা হচ্ছে, যুদ্ধংদেহী পরিস্থিতিটা না থাকলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতিটা কিন্তু আসলে স্বাভাবিক হয়নি, এবং দুদেশের সীমান্তেই অতিরিক্ত সেনা মোতায়েন, হুমকি পাল্টা হুমকি অব্যাহত আছে। গণমাধ্যমগুলো বেশ সরব, দুপক্ষে, বিশেষ করে চীনা গণমাধ্যমেরটা অতটা না বোঝা গেল, ভারতীয় গণমাধ্যমেরটা সেটা আমরা বুঝতেই পাচ্ছি। এবং এর মধ্যে অন্যান্য পক্ষগুলো খানিকটা জড়িয়ে পড়েছে বলে অনেকেই মনে করেন। নেপালের কথা আমরা জানি, তাদের বক্তব্য ভাবসাব সেটা বোঝা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র খানিকটা, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্টের কথাবার্তা আমরা কিছু কিছু আকার ইঙ্গিতে বুঝতে পারি। সো পরিস্থিতি কি আরো বড় ধরনের সংঘাতের দিকে যাচ্ছে কিনা সাহাব? ধন্যবাদ জিলার ভাই। আমি একটু শুরু করি 2017 সাল দিয়ে। আপনার এই প্রোগ্রামে এপ্রিল মাসে আমরা আলাপ করেছিলাম গ্লোবাল টাইমস নিয়ে। তখন আমরা প্রথমবারের মতো আলাপ করেছিলাম যে গ্লোবাল টাইমস হলো চীনের মুখপাত্র সরাসরি, যেটাকে তারা নিজেদের প্রোপাগান্ডা মেশিন হিসেবে এস্টাবলিশ করেছে। সেখানে কিন্তু প্রথম 2017 সালের এপ্রিল মাসে তারা বলে যে ভারত তার নেইবারহুডে যে ডিপ্লোমেসি বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এক্সারসাইজ করে সেটা কোনো অবস্থাতে অ্যাকসেপ্টেবল না। অর্থাৎ তখন থেকেই কিন্তু এক ধরনের ইন্ডিকেশন বারবার আসছিল। এবং আপনি যদি খেয়াল করে দেখেন 2017-র পর থেকে কনস্ট্যান্টলি কিন্তু গ্লোবাল টাইমসে এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে কিন্তু কনস্ট্যান্টলি কথাবার্তা হচ্ছে। তার মানে হলো যে আজকে যে সিচুয়েশনটা আমরা দেখছি এটা মোটেও আনপ্রেডিক্টেড কোনো সিচুয়েশন না, এটা প্রেডিক্টেড সিচুয়েশন ছিল। এই ক্ষেত্রে আমরা কিন্তু তখন আলাপ করেছিলাম যে বাংলাদেশের রোলটা কি হবে এবং বাংলাদেশের যে ডিফেন্স এমওইউ ভারতের সাথে করা হয়েছে, এই বিষয়গুলিও তখন চলে এসেছিল যে এগুলির ইমপ্লিকেশন ভবিষ্যতে লং টার্মে কি হবে। তো আজকে এইটাই দেখছি, যেটা জেনারেল করিম বললেন, অ্যাবসলিউটলি কারেক্ট আইডেন্টিফিকেশন গুলি চলে আসছে। একটা বড় আইডেন্টিফিকেশন হলো 370, অর্থাৎ 370 করে যখন প্রিন্সলি স্টেট বা আপনি যেটাকে বলেন যে অটোনমি যখন কার্ভ করে সেটাকে ইউনিয়ন টেরিটরি আন্ডারে নিয়ে আসা হলো, তখন স্বাভাবিকভাবে চীনের জন্য একটা বড় কনসার্ন দাঁড়ায়।
এবং এই চীনের জন্য কনসার্নটা দাঁড়ায় আপসাইড চীন এবং ডাউনওয়ার্ডে কি ঘটনাগুলি ঘটবে সেগুলি তারা প্রেডিক্ট করা শুরু করে, যে কারণে আপনার 2019-এর পরবর্তীতে কিন্তু কনস্ট্যান্টলি চীন এই বিষয়গুলি ইন্টারন্যাশনাল মিডিয়াতে বলেন, ইউনাইটেড নেশনস এর মাধ্যমে বলেন, সব জায়গায় কিন্তু তারা এগুলি তুলে এনেছিল। খুব ইন্টারেস্টিংলি যদি আপনি এই প্রবলেমটার জেনেসিসটা একটু যান, সেখানে দেখবেন যে 1914 যখন প্রথম কনফারেন্সটা হয় তিব্বত এবং চীনের বর্ডার ডিমার্কেশন নিয়ে, যেটাকে বলা হয় ম্যাকমোহন লাইন, এই ম্যাকমোহন লাইন কিন্তু তখন থেকেই চীন অ্যাকসেপ্ট করে নাই। পরে যখন 1959-এ জওহরলাল নেহরু প্রথমবারের মতো চীন সফরে যান, সেখানে কিন্তু ম্যাকমোহন লাইন র্যাটিফিকেশনের কথা আসে, কিন্তু জো এন লাই কিন্তু খুব ক্লিয়ারলি তখন বলে দেন যে তিনি কোনো কোট আনকোট কলোনিয়াল ফ্রন্টিয়ার অ্যাকসেপ্ট করবেন না। ফলে সেই যে 1959-এ তাদের যে অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট এবং তাদের যে অ্যান্টি কলোনিয়াল সেন্টিমেন্ট, যেটার মধ্যে হংকং এর একটা বড় রোল আছে, অর্থাৎ তাদের যে হংকং এর মালিকানা বা হংকং এর সভরেনিটি বিষয়গুলি কিন্তু 1959 অনওয়ার্ডে তাদের ভোকাবুলারির মধ্যে ছিল। ফলে এই যে 370-র সাথে কিন্তু আরেকটা বিষয় চলে আসলো, দেখেন প্যারালালি হংকং এর ইনস্টেবিলিটি, এই ইনস্টেবিলিটিটাও ফার্দার চীনকে আরেকটু ভাবনা চিন্তার মধ্যে ফেলে দেয়। সেটার সাথে যোগ হয় 1967-এ কি ঘটেছিল, বর্ডার ক্ল্যাশ, 1975, 1993 এবং সাবসিকুয়েন্টলি 2018-তে আমরা দেখলাম দোকলাম ক্রাইসিস। সো এই প্রত্যেকটা জেনেসিসের সাথে প্রত্যেকটা ইনক্লুডেড, কারণ এখানে যেটা চীন সবসময় নিজেদেরকে সিভিলাইজেশনাল স্টেট হিসেবে দাবি করে, সিভিলাইজেশনাল স্টেট কিন্তু কখনোই কোনো বিষয়কে বা ইতিহাসের কোনো বিষয়কে আলাদা করে দেখে না, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগসূত্র করে। এটা হলো জিও স্ট্র্যাটেজিক অ্যানালিসিসে হিস্ট্রির পার্ট থেকে যদি আমরা দেখি, এটা খুব ফান্ডামেন্টাল একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর বহন করে। আপনি যদি 2020-এর জুন 6 তারিখে সেখানে কিন্তু চুসুল এন্ড মলদুতে দুই দেশের জেনারেলরা কিন্তু বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে কিন্তু অলমোস্ট এটাও অনেকটা ক্ল্যারিফিকেশন চীনের কাছ থেকে দেওয়া হয়েছিল যে তারা এই বর্ডার ক্ল্যাশ যাবেন না, কিন্তু তারা এই অনৈতিক বা অবৈধ বর্ডার এনক্রোচমেন্ট সেটাকেও মানবেন না। ফলে এটা কিন্তু একটা স্ট্যান্ড অফে চলে গেছিল। ওই স্ট্যান্ড অফের পরবর্তীতে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটার সাথে আরো দুটো গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটা হলো যে নেপালে যখন তার মালিকানা দাবি করেছে, অর্থাৎ কালাপানি এন্ড বিয়ন্ড, যেটা অনেক বছর ধরেই পেন্ডিং ছিল, সেখানেও আরেকটা জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে। সেটা হলো যে এটার আশেপাশেই আপনি যদি দেখেন যে চাইনিজ ডিপ্লয়মেন্ট এবং চাইনিজ এয়ারপোর্ট গুলি তৈরি হচ্ছে, এবং চায়না তার যে কাঠমান্ডুর সাথে বেইজিং এর সম্পর্ক বা কাঠমান্ডুর সাথে তিব্বতের বা লাসার যে ইকোনমিক সম্পর্কগুলি তৈরি করছে, সেগুলি কিন্তু রয়ে গেছে। খুব ইম্পর্টেন্টলি আমরা যে জিনিসটা অনেক ক্ষেত্রেই হিসাব করে দেখি না, যে তিব্বত থেকে যদি কাঠমান্ডুর রাস্তাগুলি আপনি দেখেন, নেপালের রাস্তাগুলি দেখেন, এগুলি সবই মিলিটারি গ্রেড রাস্তা। অর্থাৎ এই পুরো যে সিচুয়েশনটা এখন তৈরি হয়েছে, যেটা জেনারেল করিম বললেন যে স্ট্রাইক কোর থেকে শুরু করে আর্টিলারি আর্মামেন্ট আর্মার্ড সবকিছুই যেহেতু এখানে আছে, আমরা প্যারালালি দেখছি যে আরো দুটো ফ্রন্ট কিন্তু ওপেন হচ্ছে, যে কারণে দোকলামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দোকলাম ওয়াজ এ টেস্ট কেস। আমি আপনার এই প্রোগ্রামে 2018 সালে আলাপ করেছিলাম যে এটা কেন টেস্ট কেস। ফলে আমাদেরকে এই বিষয়গুলি একটু মাথায় রাখা খুব জরুরি। সো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা এখনই সেই অর্থে ঠিকঠাক বলা যাচ্ছে না, ভালোর দিকে যাচ্ছে না ঠিক। তবে যে ভায়োলেন্ট ওয়ার সিচুয়েশনের দিকে যাওয়ার সম্ভাবনাটা খুব কম। এটার একটা বড় কারণ হলো যে চীন যতটাই অ্যাগ্রেসিভ হোক না কেন, আমরা দেখতে পাচ্ছি ভারতের পলিটিক্যাল লেভেলে, অর্থাৎ পলিটিক্যাল রেটরিক্সে কিন্তু আমরা একটা গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছি। ফলে এখানে হয়তো বা এক ধরনের ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনের দিকে ভারত যাওয়ার চেষ্টা করবে। প্রশ্নটা থাকে যে চীন যাবে কি না। এখানে আরেকটা প্রশ্ন প্রফেসর সাহেব, যে দু দেশের মধ্যে তো বাণিজ্যিক সম্পর্কটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও দুই পক্ষকে কনসিডারেশনে নিতে হচ্ছে। এখানে মনে রাখা দরকার যে এই বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে ট্রেড ইমব্যালেন্স যেটা আছে সেটা কিন্তু ভারতের বিপক্ষেই যাচ্ছে। ফলে আপনার $90 বিলিয়ন যে ট্রেড আছে তার মধ্যে অলমোস্ট লাইক
$40 বিলিয়ন ট্রেড ডেফিসিট আছে। এবং আপনি যদি শুধু ফেব্রুয়ারি মাস 2020-এর দেখেন, ট্রেড স্ট্যাটিস্টিক্স দেখেন, সেখানে কিন্তু চীনের অলমোস্ট $13 বিলিয়ন রপ্তানির বিপরীতে $3 বিলিয়ন ভারতের রপ্তানি আছে। সুতরাং এই ক্ষেত্রে হয়তোবা ভারত এই ট্রেড ডেফিসিট এবং যে পর্যন্ত তারা ট্রেড ক্যাপাসিটি তৈরি না করেন সেই পর্যন্ত হয়তোবা মিলিটারি অ্যাপ্রোচে যাওয়া তাদের জন্য খুব একটা মঙ্গল হবে না। প্রফেসর আমিনুল করিম, প্রায় 2 মাস আগে আমরা জানি যে চীন তার ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগের অংশ হিসেবে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সিপেক এর কার্যক্রম শুরু করে এবং ভারত যথারীতি এর কট্টর বিরুদ্ধাচারণ করে এবং এটাকে অবৈধ ঘোষণা করে। তখনই বিশেষজ্ঞরা কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন যে এটি ভবিষ্যতে ভারত পাকিস্তান চীনের সম্পর্কে একটা বড় নেতিবাচক প্রভাব ফেলবে। সাম্প্রতিক চীন ভারত সংঘাত কি তারই ইঙ্গিত বহন করছে না? আমি আপনার সাথে একদম একমত। এটা তো বেসিক্যালি এনসার্কেলমেন্ট করতে, সেটা আমরা আইআর এর থিওরিতে মিস্টার প্রফেসর শাহাব এনাম খান উইল আন্ডারস্ট্যান্ড বেটার, উনারই সাবজেক্ট এটা। চায়না কিন্তু ইন্ডিয়াকে এনসার্কেল করার চেষ্টা করতেছে। পাকিস্তান ওই যেমন ধরেন রাইট ফ্ল্যাঙ্ক বা লেফট ফ্ল্যাঙ্ক ওয়েস্ট ফ্ল্যাঙ্ক বলেন, যেটাকে পাকিস্তানকে দিয়ে সেটা করাচ্ছে। পাকিস্তান তো ইজ ইনফ্যাক্ট এ প্রক্সি অফ চায়না। চায়নার বিগার স্ট্র্যাটেজি পার্ট অফ দ্যাট। সো যে আপনি বললেন যে এই যে সিপিএস যেটা বললেন, করিডোর যেটা বললেন, সেটা ইজ এ বিগ প্রজেক্ট, ভেরি বিগ প্রজেক্ট, $50 বিলিয়ন প্রজেক্ট। এটা চাইনিজ টাকা, পুরো চাইনিজ টাকাতে করা হয়েছে এটা। ওখানে ওয়াদার পোর্টে আপনার ইন্টারন্যাশনাল পোর্ট করা হয়েছে। ওখানে চাইনিজ পাকিস্তানি আর্মি ডিভিশন ডিপ্লয় করা হয়েছে প্রোটেকশনের জন্য। ওখানে একটু ইনসার্জেন্সি আছে বেলুচিস্তানে, ওগুলোকে সাবডিউ করার জন্য, এবং রাস্তাতে প্রোটেকশন দিচ্ছে, চাইনিজ ট্রুপসরাও দিচ্ছে। কিন্তু বেসিক্যালি পাকিস্তান মিলিটারি আছে, বাট দেন দেয়ার ওয়াজ এ হিচ বিটুইন পাকিস্তানি জেনারেলস এন্ড চাইনিজ জেনারেলস। তো ওটা একটা সমস্যা হয়েছিল, বাট দ্যাটস ওকে, দ্যাট হ্যাজ বিন ম্যানেজ। আর এই যে আসকাই চীন দিয়ে আপনার এই যে কারাকোরাম হাইওয়ে, এটা তো বিরাট মিলিটারি একটা গেটওয়ে, বোথ ইকোনমিক অ্যান্ড মিলিটারি। আমরা কিন্তু মিলিটারি পয়েন্ট থেকে এটাকে, আপনারা বলুন শুধু ইকোনমিক করিডোর, আমরা বলি সিকিউরিটি অ্যান্ড ইকোনমিক করিডোর। মিলিটারি অ্যাজ এ জেনারেল আমি বলি এটাকে সিকিউরিটি অ্যান্ড ইকোনমিক করিডোর। আমি আমার একটা বইয়ের এইভাবে মেনশন করেছি যে দিস ইজ এ সিকিউরিটি প্লাস ইকোনমিক করিডোর। যদিও নর্মাল ভাবে হয়তো অন্য প্রফেসররা বা যে কোনো বই আপনি এটা ইকোনমিক করিডোর হিসেবে দেখবেন। ওই দিক দিয়ে একটা ওই ফ্ল্যাঙ্কে যেমন পাকিস্তানকে দিয়ে ইন্ডিয়াকে কন্টেন করা হচ্ছে, এই ফ্ল্যাঙ্কে তারা চেয়েছিল মায়ানমারকে দিয়ে যেমন আরেকটা সাইড ওপেন করতেছে, এবং বাংলাদেশকে তারা খুব কাছে পেতে চেয়েছিল। ওই জন্য ডিপ সি পোর্টের প্রপোজাল দেওয়া হয়েছিল, যেটা বাংলাদেশ কুড নট অ্যাটেন্ড এট দ্য লাস্ট মোমেন্ট। এটাতে চায়না একটু নাখোশ হয়েছিল, তবে তারা ছেড়ে দেয় না। যেমন বিসিআইএম প্রজেক্টটা কিন্তু ফেল করলো, ইন্ডিয়া করতে দিল না। এটা কিন্তু প্রায় অনেকখানি আগায় গিয়েছিল। বিসিআইএম ইন্ডিয়া করতে, ইন্ডিয়া জানে যে এটা একটা মিলিটারি প্রজেক্ট। বিআরআইটাকে ইন্ডিয়া মনে করে ইটস এ মিলিটারি প্রজেক্ট, ইটস এ গ্যারিসন প্রজেক্ট, এভাবে বলে। ওদের অনেক অ্যানালিস্টরা বলে ইটস এ গ্যারিসন প্রজেক্ট। চায়নাটা গ্যারিসন খুলতেছে বিভিন্ন জায়গায়। ওই যে কি স্ট্রিং অফ পালস প্রজেক্ট, এরকম ভাবে দেখে আর কি। তো এখন ইন্ডিয়াকে ঘিরে ফেলে তো ইন্ডিয়া তো কিছু করার নাই। মালদ্বীপে চাইনিজ নেভি ইজ অলরেডি স্টেশন। আপনার ওই হর্ন অফ আফ্রিকাতে চাইনিজ নেভাল বেস হয়ে গেছে অলরেডি, ইট ইজ অলরেডি ডান দেয়ার। এখন প্রফেসর আমিনুল করিম, ফরেন পলিসি এক্সপার্টদের অনেকেই কিন্তু বলছেন যে এই সংঘাতের পেছনে কেবল যে সীমান্ত সংশ্লিষ্ট কারণ রয়েছে বা ওয়ান বেল্ট ওয়ান রোড ইস্যু রয়েছে তা না, এর পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য কোনো তৃতীয় পক্ষের ইন্ধন থাকবার সম্ভাবনার কথাও কেউ কেউ বলছেন, যদিও তার কোনো প্রমাণ এখন পর্যন্ত নেই। কিন্তু আপনার মতামত কি এই বিষয়ে, যে চায়না এবং ভারতের বাইরে এর পেছনে, এই উত্তেজনা বৃদ্ধির পেছনে আর অন্যদের সংশ্লিষ্টতা কি আছে, অন্যান্য দেশের? এরকম কিছু ভিজিবলি কিছু দেখা যাচ্ছে না। আমেরিকা কি এই সময়, যদি আমেরিকান প্যাসিফিক কমান্ড খুব স্ট্রং, ভেরি স্ট্রং ইন দি প্যাসিফিক ওশনে, খুবই স্ট্রং। সাউথ চায়নার সাথে আমেরিকা ইজ ভেরি স্ট্রং। বাট এই মুহূর্তে আমার ধারণা মনে হয় না আমেরিকা এখন ফিজিক্যালি আসবেন। মানে আমেরিকান বুটস উইল নট, দে হ্যাভ জাস্ট লেফট আফগানিস্তান। কয়েক মাস আগে তারা আফগানিস্তান ছেড়ে চলে গেল। হ্যাঁ, তবে তাদের মেন টার্গেটই হচ্ছে কিন্তু চায়না। আমেরিকান মেন টার্গেট হচ্ছে চায়না, বোথ মিলিটারিলি অ্যান্ড ইকোনমিক্যালি। আপনি কংগ্রেসে যান, আপনি ইউ টক টু এনি ইন্টেলেকচুয়াল, ইউ গো টু ইউনিভার্সিটি, দে উইল অলওয়েজ টক অ্যান্টি চায়না। অ্যান্টি চায়না একটা রেটোরিক আমেরিকান মানে ইয়েতে চলে আসছে আর কি।
ওদের বিভিন্ন পলিসিতে চলে আসছে সেটা। এটা কিশোর মাহবুবানি ওই যে সিঙ্গাপুরের যে এক্সপার্ট উনি বলছে এটা কিন্তু খারাপ একটা পলিসি নিচ্ছে আমেরিকা, যে তুমি এনিমি বলতে 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 আসলে এনিমি বানিয়ে ফেলতেছো। যখন তাইওয়ান ক্রাইসিস হয় 96-এ, তখন আমেরিকা মাত্র 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছিল, ক্লিন্টন তখন প্রেসিডেন্ট ছিলেন। এখন সাউথ চায়না সিতে অনেক সময় 8টা এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ একসঙ্গে চলে আসে, মানে দে আর সো স্ট্রং। এখন 11টা না 12টা পর্যন্ত এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ তাদের আছে। মিলিটারিলি তারা স্ট্রং, বাট আফটার দ্য ডিফিট ইন আফগানিস্তান, ইরাক অ্যান্ড অল দিস থিংস, আমেরিকার আমার মনে হয় ইচ্ছা হবে আবার এরকম আমেরিকান বুটস উইল কাম টু কাশ্মীর। আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ এখানে টেরোরিস্ট ইনভলভ হয়ে যাবে, পাকিস্তান ইনভলভ হয়ে যাবে, চায়না ইনভলভ হয়ে যাবে, ইন্ডিয়া ইনভলভ হয়ে যাবে, বাংলাদেশ মে বি ড্রন, ইন নেভার নো। নেপাল তো নেমে পড়ছে, ম্যাপ চেঞ্জ করে ফেলেছে। সো আই এম টোটালি উইথ প্রফেসর সাহাব ইনাম খান যে অল আউট ওয়ার হবে না, এটা প্রশ্ন ওঠে না, বিকজ ইনভেস্টমেন্ট প্রচুর করেছে চাইনিজরা এখানে, ট্রেড প্রায় 100 মানে এক বিলিয়ন ধরনের টাকা চলে গেছে। রেটরিকের মধ্যেই থাকবে, এটা থাকবে, বাট একটু সময় নেবে, এটা সময় নেবে। এটা এত সহজে প্রফেসর সহজে যে এটা হবে। প্রফেসর শাহাব ইনাম খান, এই যে সমাধান হবে না। সাউথ এশিয়ান রিজিয়নে আমরা যেটা দেখছি জিওপলিটিক্সের ক্ষেত্রে ভারত এবং পাকিস্তানকে কেন্দ্র করে গোটা বিষয়টা আবর্তিত হচ্ছে, এবং পাকিস্তান ব্যতীত অন্যান্য দেশের উপরে গত কয়েক বছর আগ পর্যন্ত কিন্তু ভারতের আধিপত্যটাই বেশ প্রকট ছিল, মানে তাদের সঙ্গেই সকল দেশগুলোর এক ধরনের সখ্যতা ছিল। যদিও সাম্প্রতিককালে বলা হয়ে থাকে, আপনাদের মতো এক্সপার্টরা বলেন একমাত্র বাংলাদেশই তার দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের মিত্র হিসেবে ভালোভাবে আছে, অন্যরা সেই অর্থে নেই। আবার এদিকে আমরা জানি যে পাকিস্তানের সাথে চীনের যে ঐতিহাসিক রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক, যেটি প্রফেসর আমিনুল করিম বেশ ভালোভাবেই ব্যাখ্যা করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে এই অবস্থায় ভারত এবং চীনের মধ্যকার অস্থিতিশীল এই পরিস্থিতিটা ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা কী হবে, এবং এই প্রেক্ষাপটে ভারতের সাথে অপরাপর প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক সম্পর্কে কি কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা, যেটি ডক্টর করিম বলছিলেন যে নেপাল ইতিমধ্যেই তার ম্যাপ পর্যন্ত পরিবর্তন করে ফেলছে, এতটাই উৎসাহ তারা নিচ্ছে পুরো বিষয়টার মধ্যে। প্রফেসর শাহাব ইনাম খান। এই প্রশ্নটা দুইটা ভাবে উত্তর দেওয়া যায় জিলুর ভাই। একটা হলো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, আরেকটা হলো রেস্ট অফ দি ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ থেকে। রেস্ট অফ দি ওয়ার্ল্ড বলতে আমি এখানে বোঝাচ্ছি সাউথ এশিয়ার পার্সপেক্টিভ। সাউথ এশিয়ার পার্সপেক্টিভে কি দাঁড়াচ্ছে, আপনার এই প্রোগ্রামে আমরা 2018 সালে আলাপ করেছিলাম যে দোকলামের পরবর্তীতে কি ঘটবে। দোকলামের পরবর্তীতে এটা ঘটবে, এটা আপনার প্রোগ্রামে ক্লিয়ার আলোচনা হয়েছিল, যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ইত্যাদি নিয়ে। এবং সেই ক্ষেত্রে যখন অল আউট অফ ডিফারেন্ট ফ্রন্টস গুলি ওপেন হবেন, যেটা জেনারেল করিম আমার চেয়ে অনেক বেটার বলতে পারবেন ডেফিনেটলি, যে স্ট্র্যাটেজিক স্ট্রাইক বা স্ট্র্যাটেজিক ডিপ্লয়মেন্ট গুলি কিভাবে হয়। বাট ডেফিনেটলি আপনি দেখবেন যে পাকিস্তানের একটা ক্লিয়ার এজেন্ডা এখানে আছে, সেটা হলো যে তার আনরিজলভ কাশ্মীর ক্রাইসিস। এবং আপনি যদি 2019-এর পুলওয়ামা থেকে শুরু করে বালাকোট সব অ্যাটাকগুলি ধরেন, এবং পরবর্তী যে এয়ারফোর্স স্ট্রাইক হয়েছিল, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু দেখেছি যে অভিনন্দনকেও ফেরত পাঠানো হলো, অর্থাৎ মিলিটারি অ্যাডভেঞ্চার বা এক্সারসাইজ যেটা ছিল সেটা যে খুব বেশি ফ্রুটফুল হয় না। এটা ইউনাইটেড নেশনস বলেন, ইউনাইটেড স্টেটস বলেন, যেখানে F-16 এর কথা বলা হয়েছিল, ইউনাইটেড স্টেটস থেকে কোনো রকম রেজলিউশন, কোনো রকমের কোনো কথাবার্তা বলা হয়নি যে F-16 ব্যবহার হয়েছে এবং আনলফুল ভাবে ব্যবহার হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ফলে ইউনাইটেড নেশনস এর যে স্যাটেলাইট ইমেজারি আছে, এগুলি দেখেও কিন্তু মনে হয়নি যে খুব বেশি এফেক্টিভ ইনকারশন হয়েছে। সো এই ক্ষেত্রে পাকিস্তানের একটা বড় উপায় থাকে, সেটা হলো যে সিপ্যাক কে ব্যবহার করা। এবং সিপ্যাক কে তারা খুব স্বাভাবিকভাবেই ব্যবহার করবে, কারণ এখানে অনেক ইনভেস্টমেন্ট আছে, এখানে স্ট্র্যাটেজিক বর্ডার আছে, যেটা জেনারেল করিম বললেন যে ইকোনমিক করিডোর মানে কিন্তু ইকোনমিক করিডোর না, ইকোনমিক করিডোর হলো স্ট্র্যাটেজিক করিডোর। এবং আপনি যদি দেখেন যে গাদার বা এই ধরনের পোর্ট যেগুলি আছে, প্রত্যেকটা পোর্টই কিন্তু নেভাল ম্যারিটাইম ইস্যুতে স্ট্র্যাটেজিক পোর্ট হিসেবেই বিবেচনা করা হয়। এগুলো শুধুমাত্র যে ইকোনমিক কাজে লাগে তা তো না। ফলে আপনার এই জায়গাতে তার যে স্ট্র্যাটেজিক ডেপথটা তৈরি হয়েছে, সেটা ভারতের জন্য খুব একটা সুবিধাজনক ভারতকে রাখবে না। দোকলামেও আমরা টেস্ট কেসে আমরা তখন দেখেছিলাম যে স্বাভাবিকভাবেই যদি কোনো রকমের বড় রকমের টেনশন হয়, খুব স্বাভাবিকভাবে আমরা দেখবো যে একটা চিকেন নেগে বড় রকমের ডিপ্লয়মেন্ট আসতে পারে। সেটা ভারতের পক্ষ থেকেও আসতে পারে, এটা চীনের পক্ষ থেকেও আসতে পারে। ইন দ্যাট কেস আমরা কিন্তু স্বাভাবিকভাবেই দেখবো যে ভারতের একটা বড় আকাঙ্ক্ষা থাকবে যে ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট রুট গুলিকে কোনোভাবে ডিফেন্স রুটে কনভার্ট করা যায় কিনা। এবং এটা খুব স্বাভাবিক, ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল ইন্টারেস্টে এটা আসাটা খুব স্বাভাবিক ভারতের জন্য।
তো এটা হলো এক ধরনের এক সেট অফ প্রবলেম হচ্ছে। দ্বিতীয় সেট অফ প্রবলেম যেটা হচ্ছে যে পাকিস্তানের মাচ মোর অ্যাগ্রেসিভ ইনভলভমেন্ট আমরা এখন দেখবো মিয়ানমারে, যেটা শুরু হয়েছিল 2017 থেকে। এখন আপনি দেখবেন যে এটা সাংঘাতিক রকমের বেড়ে যাবে, অর্থাৎ J17 মোস্ট লাইকলি J17 ফাইটার যেটা পাকিস্তান মায়ানমারকে সাপ্লাই দিচ্ছে, এবং চীন মায়ানমার ইকোনমিক করিডোর যদি তৈরি হয়ে যায়, ইন দ্যাট কেস চীন স্টেট এবং রাখাইন স্টেট উইল বিকাম ওয়ান অফ দি মেজর ফ্ল্যাশ পয়েন্টস। ইন দ্যাট কেস বাংলাদেশের রেসপন্স কি হবে সেটা আমাদের ভবিষ্যতে চিন্তা করে দেখতে হবে। এই পুরো ঘটনাটি এমন একটা সময় ঘটেছে যেখানে দুটো ফান্ডামেন্টাল অল্টারিং, যেটাকে বলা হয় আমেরিকান পলিটিক্সে, একটা হলো জন বোল্টনের নতুন একটা বই বেরিয়েছে, সেটা না হলো দ্য রুম ওয়্যার ইট হ্যাপেন্ড। সেখানে কিন্তু সরাসরি ভাবে এটা রিভিউতে লেখা হয়েছে যে প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে রিলেশনশিপটা, সেটাকে কোট আনকোট করে বলা হচ্ছে নেকেডলি ট্রানজাকশনাল। ফলে তার যে ভোটের জন্য বা ইলেকশনের জন্য যে শি জিনপিং এর কাছে রিচ আউট করা, এবং এই পুরো ঘটনার পরেও ডোনাল্ড ট্রাম্পের যে এক ধরনের সাইলেন্স, যেটাকে আপনি বলতে পারেন, বা সাইলেন্স না বললেও যে অ্যাটলিস্ট এক ধরনের মৌনতা কাজ করছে, সেটাও কিন্তু ভেবে দেখা দরকার যে মার্কিন যুক্তরাষ্ট্র আদতে কতটুকু এখানে ইনভলভ হয়ে বেনিফিটেড হবে। কারণ একদিকে কাশ্মীর ইস্যুটা জ্বলছে, আরেকদিকে পাকিস্তান, আরেকদিকে আফগানিস্তান, এইদিকে নেপাল। ফলে এখানে খুব একটা সুবিধার কোনো কিছু হবে না। শ্রীলঙ্কার পয়েন্ট অফ ভিউ থেকেও যদি দেখেন, খুব ক্লিয়ার কাট, শুধুমাত্র যে একজন হেম অফ দি পাওয়ারে গেছেন তা না, কিন্তু দুই ভাই, অর্থাৎ গোটাবায়া রাজাপাকসে এবং মহিন্দা রাজাপাকসে, দুইজনই কিন্তু এখন একজন প্রেসিডেন্ট, একজন প্রাইম মিনিস্টার। ফলে এইখানেও যে ট্র্যাডিশনাল কৌটিল্যন নীতি, যে ডিভাইড এন্ড পলিসি, ডিভাইড এন্ড রুল পলিসি, কিংবা কে কতটুকু পলিটিক্যাল মাইলেজ নিবে, সেটাও খুব একটা সুবিধার হবে না, কারণ এক ভাই গেলেও আরেক ভাই থাকবে। দিস ইজ এ ভেরি বেসিক 101 রিয়েল পলিটিক্স। ফলে শ্রীলঙ্কার ক্ষেত্রেও যে ভারতের অবস্থানগত যে জায়গাটা আছে, সেটাও যে খুব যৌক্তিকভাবে শক্ত আছে সেটাও না। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টাও কিন্তু কনসিডারেশনে নেবে। আমাদের ভুলে গেলে হবে না, যখন রাজাপাকসে রাষ্ট্রপ্রধান হন, এক সপ্তাহের মধ্যে 3 জন হেড অফ দি মানে ক্রিটিক্যাল গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভস কলম্বো ভিজিট করেছিল। রাশিয়ান মিনিস্টার লেভরভ ছিলেন সেখানে, এই ডিফেন্সের স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ একই টাইমে ছিলেন, এবং অবভিয়াসলি চাইনিজ ফরেন মিনিস্টার ওয়াং ইও সেখানে ছিলেন। সো একই টাইমে যখন 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি আন্তর্জাতিক সম্পর্কের একই শহরে ভিজিট করেন, তাহলে এখানেও বোঝা দরকার যে এখানে ভারতের সাথে যে অ্যালায়েন্সেস গুলি হবে, সেই অ্যালায়েন্সেস গুলি স্বাভাবিকভাবেই চীনের জন্য খুব একটা স্বস্তিদায়ক হবে না, এবং চীন সেটা চাইবে না। আর সবচেয়ে বড় জিনিস যেটা, যে পাকিস্তান ছাড়াও আরো কয়েকটা বিষয় আমাদের ভুললে চলবে না। সেখানে হলো রাশিয়ান ইনভলভমেন্ট আছে, ইরানিয়ান পলিটিক্স আছে, টার্কিশ পলিটিক্স আছে। ফলে আমাদের এইখানে আমরা যদি খুব নিকট অতীতে তাকাই, যে ওআইসি তে যখন ভারত তার অন্তর্ভুক্তির জন্য ঢাকায় যখন এফএম লেভেলের মিটিং হলো, সেখানে কিন্তু বাংলাদেশ তাদেরকে নমিনেশনের ব্যাপারে সাহায্য করেছিল। কিন্তু ইন্টারেস্টিংলি ওআইসি তে কিন্তু রেজলিউশনটা বা তাদের যে সদস্য পদ, সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়নি। তার মানেটা কি? তার মানেটা হলো যে আপনি ওআইসি তেও এক ধরনের কিন্তু অস্বস্তি তৈরি হচ্ছে কিছু কিছু রাষ্ট্রের মধ্যে। ইভেন আপনি যদি রিসেন্টলি ইউএইর কিছু রিঅ্যাকশন দেখেন অ্যাবাউট দি মাইগ্রেন্টস এন্ড আদার্স, সেই ক্ষেত্রেও আপনি কিন্তু দেখতে পারবেন যে এক রকমের পলিটিক্যাল অসহিষ্ণুতা ওখানে তৈরি হচ্ছে। তাছাড়া তো আমাদেরকে সিএএ, এনআরসি, এই বিষয়গুলি স্বাভাবিকভাবেই ভারতের পলিটিক্সকে হয়তো অনেক বেশি ন্যাশনালিস্ট করে তুলবে, কিন্তু সেই জায়গায় কিন্তু যে বাকি যে রাষ্ট্র আছে, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ওআইসি, ইরান ইত্যাদি ইত্যাদি যে রাষ্ট্রগুলি আছে, সেই রাষ্ট্রগুলিও এটাকে খুব বেশি স্ট্র্যাটেজিক্যালি অ্যাপ্রিশিয়েট করবে না। আর লাস্ট যে পয়েন্টটা থাকে, সেটা যদি আপনি ইভেন ইন্ডিয়ান এবং চাইনিজ আর্মামেন্ট ক্যাপাবিলিটি দেখেন, আই মিন স্বাভাবিকভাবে ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেসের যদি আপনি হিউম্যান রিসোর্সেস দেখেন, সেটার সংখ্যা চীনের চেয়ে স্বাভাবিকভাবে বেশি। কিন্তু এখানে কোয়েশ্চেনটা থাকে যে গুণগত মানে স্বাভাবিকভাবে যদি দেখেন যে স্ট্র্যাটেজিক ডেপথ এবং স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটি, স্ট্রাইকিং ক্যাপাবিলিটি স্বাভাবিকভাবে চীনের অনেক বেশি। সুতরাং অনেকেই বলছেন যে মিলিটারি
কম্প্যারিজনের দিকে যেতে আমার মনে হয় যে আমাদের এখনো মিলিটারি কম্প্যারিজনের দিকে যাওয়ার সময় হয়। প্রফেসর সাহেব, স্বাভাবিকভাবে আমাদের এখন যেটা দেখতে হবে ডিপ্লোম্যাটিক কম্প্যারিজন। বাংলাদেশ পার্সপেক্টিভটা ঠিক পরিষ্কার করেননি কিন্তু এখন পর্যন্ত আপনি। বাংলাদেশের পার্সপেক্টিভে হলো যে চয়েসেস গুলি অনেক কঠিন হবে। একটা বড় চয়েস হলো যে আমরা সবসময় যে ন্যারেটিভসটা বলি সেটা হলো যে ব্যালেন্সিং বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। আপনার প্রোগ্রামে অনেকবার বলেছি যে এটা আসলে ফ্যালাসিয়াস একটা স্টেটমেন্ট। এটা হওয়া উচিত ইউএস ভার্সেস চায়না, কারণ ইভেনচুয়ালি আমাদের বিগেস্ট এক্সপোর্ট ইম্পোর্ট রিলেশনশিপ হলো চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। ফলে আমাদেরকে এইখানে ব্যালেন্সিং করতে হবে। এই ব্যালেন্সিং এর জায়গায় যদি আমরা ভুল করি স্বাভাবিকভাবে আমাদের প্রবলেম হয়ে যাবে। এখন যে ঘটনাটা ঘটবে আমাদের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা দরকার যে মালদ্বীপ, ভারত চায়না, পাকিস্তান, চায়না, নেপাল রিলেশনশিপ গুলি কি হবে। তো এইগুলির উপরে বেসিস করে আমাদের এই যে ফরেন পলিসি আছে বা ডিফেন্স পলিসি আছে এগুলির ভবিষ্যৎ নির্ধারিত হবে কিন্তু। জি, মিস্টার জেনারেল, যেমনটা প্রফেসর সাহেব বলছিলেন যে এই যে ভারত চায়না সম্পর্কের ব্যাপারটা বোঝার একদিকে বাংলাদেশের পার্সপেক্টিভ বলছেন, অন্যদিকে বলছেন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড বা সাউথ এশিয়ার অন্যান্য দেশগুলোর পার্সপেক্টিভ। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে যে ভারতের তার সীমান্ত ব্যবস্থা যেটি দেখি যে তাদের যে নীতি পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি, এই নীতি ফলো তারা করলেও অতীতে বিভিন্ন সময় দেখা গেছে যে সীমান্তে সবচেয়ে বেশি ভারতীয় আগ্রাসন বলি বা ভারতীয় নেতিবাচক তৎপরতা বলি, যেভাবেই বলি না কেন, তার শিকার কিন্তু হয়েছে বাংলাদেশ। এবং এবার ভারতের সীমান্ত নীতিতে সত্যিকার অর্থে কার্যকর কোনো পরিবর্তন আসবে কিনা আপনি মনে করেন? এবং অতীতে এমনও হয়েছে যে অন্যান্য দেশের সঙ্গে ভারতের হয়তো সংঘাত হচ্ছে, কিন্তু বাংলাদেশ সীমান্তে ভারত অযৌক্তিকভাবে কিছু কাজ করছে, যেটা এবারও এমন কিছু হবার আশঙ্কা করেন কিনা? এবং অতীতে এমনও দেখা গেছে যে ভারতীয় এই ধরনের ক্রিয়াকলাপে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ যে বাংলাদেশের ভেতর থেকে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ যে বাংলাদেশ এই সব জায়গায় নিশ্চুপ থাকে, এবং এর মূল কারণ কি? এবং এই ধরনের কিছু এবারও যদি হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে কতটা সচেষ্ট হবেন বলে আপনি মনে করেন? জেনারেল আমিনুল করিম। জি, ধন্যবাদ। আমি আপনার মনে আছে কিনা, আমি প্রথম টক শোতে একটা পয়েন্ট রেজ করেছিলাম, আপনার মনে থাকার কথা হয়তো। আমি বলি ইন্ডিয়া ইজ ওপেনিং টু মেনি, মানে হ্যাজ ওপেন দ্য প্যান্ডোরাস বক্স। একসঙ্গে অনেক ইস্যুকে একসঙ্গে নিয়ে আসছে। যেমন শাহ এনাম খান, প্রফেসর এনাম খান যেটা বললেন, সিএএ নিয়ে আসছে, এনআরসি নিয়ে আসছে, ন্যাশনালিজম কাজ করতেছে এখানে, ওই কাশ্মীর 370 আসছে এখানে, তারপরে ওই যে মুসলিম অ্যান্ড খেদাও আন্দোলন অ্যান্ড খ্রিস্টান খেদাও আন্দোলন, অল দোজ থিংস। এটা কিন্তু বাংলাদেশকে ডাইরেক্টলি এফেক্ট করতেছে। গভর্নমেন্ট দিয়ে কিন্তু আমি ফরেন পলিসি বা ডিফেন্স পলিসি আমি দেখতে রাজি না, সরি। বাংলাদেশ সোভারেন স্টেট, বাংলাদেশের একটা জাতিগত ঐতিহ্য আছে, আমাদের একটা মোটামুটি ধরনের একটা মিলিটারি আছে, এটা ভালো ওয়েল ট্রেন্ড প্রফেশনাল মিলিটারি আছে আমাদের। হাতিয়ার হয়তো আমাদের অত বেশি না থাকতে পারে, বাট আমরা তো 80% হাতিয়ার তো অস্ত্র সরঞ্জাম তো চায়না থেকে আনি। ট্রেনিং আমাদের চায়নাতে হয়, বেশিরভাগ ট্রেনিংটা আমরা চায়না থেকে হয়। মান যাই হোক না কেন, মানে এখন মোটামুটি আমরা যেমন সার্ভিস টু এয়ার মিসাইল আমাদের কোয়ালিটি এখন ভালো আনছি আমরা। তারপর একটা চাইনিজ, এগুলো খারাপ না, আমরা ট্যাঙ্ক ভালো নিয়ে আসছি। আমাদের এখন অ্যাটাক হেলিকপ্টার ইন দ্য প্রকিউরমেন্ট প্রসেস। আমরা ইভেন স্পেন থেকে নামি দামি আর্টিলারি গানও আনছি আমরা, খুব এক্সপেন্সিভ গান। বাট এনিওয়ে এবং আমাদের ডিভিশনের সংখ্যা বেড়ে গেছে এখন, এয়ারফোর্সটা মোটামুটি, নেভি হ্যাজ ইমপ্রুভড এ লট। তো এখন কথা হলো আমাদেরকে এখানে আমাদের ডিপ্লোমেসিটার বোধহয় একটু এটা বোধহয় পুরো রিভিজিট করা উচিত। আমাদের ডিপ্লোম্যাটিক ফরেন মিনিস্ট্রিতে আরো কিছু এক্সপার্ট করা উচিত। তাদের দে মাস্ট হ্যাভ লং টার্ম প্ল্যানিং, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যানিং আছে কিনা আমি জানি না। পার্সপেক্টিভ প্ল্যানিং যেটা বলে, প্রতি 5 বছর পর রিভাইজ করে নিয়ে আসতে হয়। কারণ চিকেন, উনি যেটা বললেন প্রফেসর শাহ এনাম খান, চিকেন নেক যদি চাইনিজরা ঢুকে পড়ে, এটা কিন্তু চাইনিজদের স্ট্র্যাটেজিক অবজেক্টিভ। চিকেন নেক দিয়ে বাংলাদেশকে কানেক্ট করে ফেলো তারা, thereby disconnecting Northeast India from rest of the mainland India. এটা কিন্তু চাইনিজদের স্ট্র্যাটেজিক অবজেক্টিভ। এবং আমাদের বাংলাদেশও কিন্তু, যদিও আমাদের মিলিটারি ছোট, বাট আমরা চিন্তা ভাবনা করেছি। তো আমি যখন চাকরিতে ছিলাম আমরা এইভাবে ওয়ার প্ল্যান করেছি, ওয়ার গেম করেছি, হয়তো ওয়ার গেম আমরা এইভাবে করেছি, এই সেটিংয়ে আমরা করেছি। এখন কথা হলো যে আমরা তো
ওপেনলি কাউরে সাইড নেওয়া আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে, বাট ওইটা ওই সময় বলে দেবে। বিকজ যদি কাশ্মীরে ফ্লেয়ার আপ করে, এটা কিন্তু এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল 3 ভাগে ভাগ করা যায়। একটা পশ্চিম ভাগে, একটা মিড যেটা নেপাল এবং ভুটানের কাছাকাছি, আর একটা হচ্ছে আপনার লাক্স আজকাই প্রদেশ, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের 90% চায়না বলে এটা আমাদের টেরিটরি। ম্যাপে তারা দেখাচ্ছে, শুধু সিকিমটা তারা ছেড়ে দিয়েছে। আর এখন দেখেন কানেক্টিভিটির কারণে থিংস আর চেঞ্জিং। নেপালের সাথে থরো কানেক্টিভিটি হয়ে গেছে, থিংস আর চেঞ্জিং। পাকিস্তানের সাথে কানেক্টিভিটি হয়ে গেছে, থিংস আর চেঞ্জিং। শুধু বাংলাদেশের সাথে আমাদের তারা যে কানেক্টিভিটি চেয়েছিল চায়না, সেটা আমরা হয়নি। এখন বাংলাদেশ কিন্তু আমার ধারণা চায়নার সাথে একটা মোটামুটি ভালো একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতেছে এবং যোগাযোগ রাখে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট বিষয় চায়নার সাথে আলাপ করেই বোধহয় সিদ্ধান্ত নেয়। ইন্ডিয়ার সাথে তো নেই, চায়নার সাথেও নাই। তবে যেমন রাখাইন কেসে আবার চায়না ইন্ডিয়া এক হয়ে গেল, ওটা একটা আলাদা ইস্যু। বাট আমাদের ন্যাশনাল বে অফ বেঙ্গল আমাদের জন্য একটা ভেরি ক্রিটিক্যাল এরিয়া, ওই জন্য আমরা নেভিকে বিল্ড আপ করতেছি। বাট আমাদের জন্য ওপেনলি কোনো দিকে যাওয়ার হয়তো এমন একটা পরিস্থিতি আসতে পারে যেখানে হয়তো আমাদেরকে একদিকে যেতে হতে পারে, সেটা বোধহয় ইট ইজ টু ফার ফ্রম নাও। বাট কথা হলো কাশ্মীরে ফ্লেয়ার আপ করলে পারে, নেপালে ফ্লেয়ার আপ করবে, ইট উইল ফ্লেয়ার আপ ইন অরুণাচল প্রদেশ। এন্টায়ার লাইনটাকে, ওই যে ব্রিটিশদের ওই যে লাইনটাকে এফেক্ট করে বসবে, এন্ড দ্যাট উইল বি ডেঞ্জারাস। ওই লেভেলে যাবে না। দিস কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ বিকজ এখানে বিজনেস ইনভলভড, ইনভেস্টমেন্ট ইনভলভড, এখানে আমেরিকা ইনভলভড, এবং ইন্ডিয়ার একটা সিকিউরিটি ডায়মন্ড বলে একটা কনসেপ্ট আছে। এটা ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা মিলে করা হয়েছে, এটাকে বলে সিকিউরিটি ডায়মন্ড। দে আর ভেরি স্ট্রং। আমেরিকানরা ট্রেনিং দেয় ইন্ডিয়ান কমান্ডো ফোর্সকে, ভালো ভালো অস্ত্র দেয়, এবং তার জয়েন্ট কোলাবোরেশনে যাচ্ছে, জয়েন্ট ম্যানুফ্যাকচারে যাচ্ছে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। কাজে আমি এত তাড়াতাড়ি বাংলাদেশের পরিস্থিতিটা ওই জায়গার উপর বেশ করে আমি এখন বলতে চাবো না। ইট উইল বি টু আর্লি টু প্রিএম্প্ট। থ্যাংক ইউ। প্রফেসর শাহবিন আম খান, আপনার কাছে কি মনে হচ্ছে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি শেষ পর্যন্ত আসলে কোন দিকে মন নেবে, বিশেষ করে পোস্ট কোভিড সিনারিওটা কি হবে? এবং অনেকেই ধারণা করছে যে করোনা পরবর্তী সময়টাতে আসলে এই অঞ্চলের রাজনৈতিক ভূ রাজনৈতিক ছক্কাটা বড় ধরনের পরিবর্তন আসবে। যদি আপনি সেটা মনে করেন, সেই পরিবর্তন কি ধরনের হতে পারে? চীন ভারতের এই যে সংঘাত, তার দীর্ঘমেয়াদী ফলাফল কি হবে, এবং ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির জন্য সম্ভাব্য ঝুঁকিগুলো কি আছে, এবং সেই ঝুঁকি বাংলাদেশের জন্য কি ধরনের ঝুঁকি বয়ে আনতে পারে, এবং সেখানে বাংলাদেশকে আসলে কি করতে হবে? সব মিলিয়ে অনেকগুলো প্রশ্ন। আমরা একটু শেষের দিকে চলে এসেছি। প্রফেসর শাহবিন আম খান। আমার কাছে প্রথমে যে জিনিসটা বলা দরকার সেটা হলো যে ভারতের সিকিউরিটিতে যতগুলি তার নেইবারিং কান্ট্রিজ গুলি আছে, তার মধ্যে একমাত্র বাংলাদেশই তার লার্জেস্ট এন্ড ডিপেন্ডেবল সিকিউরিটি প্রোভাইডার। অর্থাৎ নর্থ ইস্ট ইন্ডিয়া ইনসার্জেন্সি বলেন, বা ইভেন আমরা তো মায়ানমারের রাখাইন অঞ্চলের রোহিঙ্গাদেরকেও রিফিউজ দিলাম। ফলে এইখানে কিন্তু রাখাইন অঞ্চলে কিন্তু ভারতেরও একটা ইনভেস্টমেন্টের ইচ্ছা আছে, এবং মায়ানমারের স্টেবিলিটিতে ভারতের একটা অংশীদারিত্ব আছে, তাদের ইনভেস্টমেন্ট আছে। সবকিছু মিলিয়েও কিন্তু ইনডাইরেক্টলি আমরাই সিকিউরিটিটা দিয়ে যাচ্ছি। সুতরাং এই জায়গাটা মনে রাখা দরকার যে বাংলাদেশের যে সিকিউরিটি প্রভিশনস গুলি ভারতের জন্য করা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের জন্য, এবং ভারতের সেটা মনে রাখা প্রয়োজন। অন্যদিকে যদি আপনি দেখেন, যদি আপনি স্ট্র্যাটেজিক অ্যাসেসমেন্ট গুলি নেন, শুধুমাত্র যে চীন তাকে সাউথ এশিয়া বা আমেরিকা দিয়ে চিন্তা করছে তাও না কিন্তু, কারণ ভারত কিন্তু সাউথ চায়না সি বললেন, যেটাকে কেন্দ্র করে ইন্দো প্যাসিফিকের মতো একটা ট্রানজিশনও তৈরি হয়ে গেল, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিও তৈরি হয়ে গেল, যেখানে সে বিআরআইতে জয়েন করলো না। ফলে বিআরআইতে জয়েন না করার পরেও কিন্তু চীন বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখেনি। কিন্তু তারপরে যখন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং তাদের ইনভলভমেন্ট তাইওয়ানে, সাউথ চায়না সিতে, এবং বিভিন্ন রকমের মিলিটারি এগ্রিমেন্ট চীনের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বিল্ড আপ করা ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলিয়ে কিন্তু চীনের আরেক রকমের একটা সিনার্জি তৈরি হয়েছে। এই পুরোটাই কিন্তু এই সম্পূর্ণ সাউথ এশিয়াকে একটা পোলারাইজেশনের দিকে নিয়ে যাবে। ভারত যদি সত্যি এই বিষয়ে আগ্রহী হন যে সব রাষ্ট্রগুলিকে নিয়ে একটা সমন্বিত পরিকল্পনা নেওয়া এবং সমন্বিত সিকিউরিটি পরিকল্পনা তৈরি করা, সেই ক্ষেত্রে তার জন্য সার্ক, বিমস্টেক এই ধরনের অর্গানাইজেশন গুলিকে গতিশীল করা ছাড়া খুব বেশি উপায় থাকবে না, কারণ পোলারাইজেশনটা খুব অ্যাকিউটলি এখন দেখা যাচ্ছে।
আপনি যদি এইখানেও দেখেন যে নর্থ কোরিয়ান ইয়েতে পেনিনসুলাতে সেখানেও কিন্তু এক ধরনের বড় রকমের পোলারাইজেশন শুরু হয়ে গেছে, অর্থাৎ সাউথ কোরিয়া নর্থ কোরিয়া রিলেশনশিপ কিন্তু আরেকবার বটম লেভেলে চলে যাচ্ছে। অন্যদিকে যদি দেখেন যে ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড অফ দি চাইনিজ পিপলস লিবারেশন আর্মি, সেখান থেকেও কিন্তু স্ট্রংগেস্ট পসিবল মেসেজিং দেওয়া হচ্ছে যে তারা কোনো অবস্থাতেই কম্প্রোমাইজে যাবে না। তো এই সম্পূর্ণ বিষয়গুলিকে মিলিয়ে পোস্ট কোভিডে ভারতের ইকোনমিক রিসেশন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমিক রিসেশন বলেন, এবং আমরা তো এখন দেখতে পাচ্ছি যে ভারতের রুপি ইজ উইকেনিং। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় সাউথ এশিয়ার জন্য সময়টা খুব ডিফিকাল্ট হবে, ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যালি এবং ডেফিনেটলি স্ট্র্যাটেজিক্যালি। পরে বাংলাদেশের মতো রাষ্ট্র তাকে অবশ্যই মানে চীনের সাথে ভালো সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক, ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতেই হবে, কিন্তু সেখানে রাখার জন্য কতটুকু কনসেশন দেওয়া হবে, কতটুকু কনসেশন দেওয়া হবে না, স্ট্র্যাটেজিক অটোনমি ডেফিনেটলি বাংলাদেশের সভরেনিটিতে প্রাইম রেসপন্সিবিলিটি। সেই জায়গাটাকে চিন্তা করে আগানো। এবং লাস্ট যে পয়েন্টটা থাকে সেটা হলো যে এই কোভিড পরবর্তী বিশ্বে আমরা যে এখন জিওপলিটিক্স বা জিও স্ট্র্যাটেজি যেটা দেখছি, এটা সাবস্ট্যান্সিয়ালি চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি নেক্সট দেখেন ট্রেড ওয়ারের মধ্যে যে কনসেশন প্যাকেজ আছে, কনসেশন ফেজ 1 এ চায়না এরপরে খুব একটা কনসেশন দিবে না, এবং সেটা থেকেও বোঝা যাচ্ছে যে চায়না আগের চেয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভলি, অনেক বেশি বোল্ডলি তার যে অবস্থানটা আছে, যেটা জেনারেল করিমা বললেন যে হর্ন অফ আফ্রিকা বলেন, মিডল ইস্ট বলেন, সব জায়গায় কিন্তু সে তার মিলিটারি মাইটকে এখন বাড়াচ্ছে ইকোনমিক মাইটের সাথে। সুতরাং আমরা এখানে খুব একটা সহজ সলিউশন দেখবো না চীনের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ মেনটেন করা। জেনারেল আমিনুল করিম, আপনি কি মনে করেন? Yeah, I think I'm totally with Professor Sahab Enam Khan, পয়েন্ট গুলো খুব ভ্যালিড বলছে। কিন্তু ইন্ডিয়া আমি ঠিক ওনারা তো খুব ম্যাচিওর্ড পলিটিশিয়ান তারা, এবং তাদের ডিপ্লোম্যাটটা খুব ম্যাচিওর, খুবই ম্যাচিওর। তাদের জেনারেলরা ভেরি ভেরি ওয়েল এডুকেটেড, অ্যান্ড তারা খুব স্ট্র্যাটেজি এবং এসব খুব ভালো বুঝেন। ওনারা এতগুলো সমস্যা একসঙ্গে নিচ্ছেন কেন? যেমন ওনাদের প্রথমে বুঝতে হবে চায়নার জিডিপি ইন্ডিয়ার জিডিপি 5 টাইমস। চায়না যদি বলে যে আমি আই উইল ফাইট ফর 3 years 4 years, ক্যান ইন্ডিয়া অ্যাফোর্ড দ্যাট? ক্যানট। সোভিয়েত ইউনিয়ন যেটা ভুল করেছিল, সোভিয়েত ইউনিয়নের জিডিপি ওয়াজ 1/3 অফ দি সাইজ অফ আমেরিকান জিডিপি, তারপরে দে টুক দি কম্পিটিশন উইথ আমেরিকা, এন্ড দ্যাটস হাউ দে কোল্যাপসড। ইন্ডিয়া যদি ওই পথেই যায়, ইন্ডিয়ার জন্য টিকে থাকা খুব মুশকিল হবে। চায়নার জিডিপি স্ট্রেট ওয়ে 5 টাইমস। আমি এটা সাংহাই ওই যে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি ডিরেক্টরের সাথে কথা হচ্ছিল, এমনি ইনফর্মালি কথা হচ্ছিল কিছুদিন আগে, 1 বছর কি 2 বছর আগে। উনি বলছেন যে ইন্ডিয়া আমাদের সাথে কেন আসতেছে চাচ্ছে, আমাদের জিডিপি হলো 5 টাইমস দ্যাট অফ ইন্ডিয়া, ওরা কি আমাদের টিকতে পারবে আমাদের সাথে? আমরা ঠিক আছে, আমরা 2 ডিভিশন চলে গেল, 4 ডিভিশন চলে গেল, 5 ডিভিশন চলে গেল, আমরা 4 বছর 5 বছর ধরে যুদ্ধ করতে পারবো। ওটা কি ইন্ডিয়া অ্যাফোর্ড দ্যাট? ইস ইকোনমি ক্যান ইট অ্যাফোর্ড দ্যাট? এখানে আই টোটালি এগ্রি। ইন্ডিয়া বোধহয় এখন উইল হ্যাভ টু ফাইন্ড আউট এ নেগোসিয়েটেড সলিউশন থ্রু ডিপ্লোম্যাটিক চ্যানেল, অ্যান্ড দে আর ডুইং দ্যাট। টোন এবং তাদের কথাবার্তার টোনে বোঝা যাচ্ছে তারা ওটাই করতেছে। এটা পাকিস্তান হলে তো আজকে বাই দিস টাইম একটা স্ট্রাইক এটা করে ফেলতো। পাকিস্তানের সাথে যদি এই ঘটনাটা ঘটতো, তো ইন্ডিয়া অলরেডি বাই দিস টাইম একটা স্ট্রাইক করতো, একটা স্ট্রাইক করতোই। চায়নার সাথে ওটা করতে পারবে না, এটা ইন্ডিয়ানরাই বলতেছে, ইন্ডিয়ান অ্যানালিস্টরাই বলতেছে কথা। সো বল গেম হিয়ার ইজ ডিফারেন্ট। আর আই টোটালি এগ্রি, কোভিডের পরে আমাদের ইকোনমি খারাপ হয়ে যাবে। ধরেন চায়নার ইকোনমি যদিও রেট অফ, ওদের অনেক বড় সাইজের ইকোনমি, যদি 1% করে গ্রো করে, 2% গ্রো করে, তাহলে ওটা অনেক বেড়ে যায়। ইন্ডিয়া অনেক পড়ে যাবে। কাজে আফটার কোভিড থিংস উইল চেঞ্জ, এবং আই থিঙ্ক দি পোভার্টি উইল ওভারটেক থিংস, হেলথ কেয়ার উইল ওভারটেক থিংস, এডুকেশন উইল ওভারটেক থিংস। মানুষের দুঃখ বেদনা, এটাই বোধ হয় হিউম্যানিটি শুড প্রিভেল। আমার মনে হয় এটা দিস সেন্স উইল ওয়ার্ক। আর ইন্ডিয়া যে অ্যাগ্রেসিভ অ্যাক্ট এশিয়া পলিসি নিয়ে গেছে, অ্যাক্ট ইস্ট পলিসি, এটাও খুব বেশি একটু বাড়াবাড়ি। ভিয়েতনামের সাথে যোগাযোগ করতেছে, সাউথ চায়নার সাথে ইন্ডিয়া চলে গেছে, এটা তো চায়না খুব পছন্দ করতেছে না। বিআরআই এর সাথে, বিআরআই তো দে উইল ইনভেস্ট $1 trillion, $2 trillion দরকার আছে, দে হ্যাভ দিস মানি, তো ক্যান ইন্ডিয়া অ্যাফোর্ড দ্যাট ফাইটিং উইথ দেম? বাট কথা হলো আবার চায়নাও এত অ্যাগ্রেসিভলি চলে আসবে কেন? শ্রীলঙ্কার জন্য প্রবলেম, শ্রীলঙ্কাতে একটা কেন ওই যে সমুদ্র বন্দরের লিজে নিয়ে নিছে। পাকিস্তানে এটা হতে পারে, পাকিস্তানের কিন্তু চিন্তা আছে, এরকম একটা ভয় আছে, পাকিস্তানি জেনারেলদের মধ্যে একটা ভয় আছে, এটা একটা।
SAARC is a good idea, but India তো করতে দিচ্ছে না। SAARC should come back. Let us remain here. Let us remain within our boundaries, our geopolitical space. South Asia is a geopolitical space. এটা মানতে হবে। From Afghanistan up to Myanmar is a fantastic geopolitical space. এখানে কোনো মাউন্টেন নাই। this is not limited by any Himalaya. Himalaya তো নর্থে আছে, in between তো হিমালয় নাই। কাজে এই জিনিসগুলো বুঝতে হবে। এটা একটা ভেরি গুড আইডিয়া, বাট এটাকে তো আস্তে আস্তে ইন্ডিয়া এটাকে ডাইলুট করতে করতে শেষ করে দিল। এখন এই কোভিডের উপরে কোথাও একটা আলোচনা হয়েছিল, দ্যাট ওয়াজ এ গুড মুভ। ওখানে পাকিস্তান থেকে সবাই প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট দিয়েছে, পাকিস্তান থেকে ডেপুটি হেলথ মিনিস্টার দিয়েছে, রিপ্রেজেন্টেটিভ। পাকিস্তান ইজ অলওয়েজ দেয়ার টু ক্রিয়েট প্রবলেম। পাকিস্তান সিম্পলি ক্যানট ট্রাস্ট ইন্ডিয়া or tolerate India. India simply cannot tolerate Pakistan. This is a nationalism problem. This is aggressive nationalism problem. Nationalistic fervorটা খুব বেশি কাজ করতেছে বিটুইন পাকিস্তান ইন্ডিয়া এবং চায়না ইন্ডিয়া। তো তাই হচ্ছে, এই ন্যাশনাল এই যে লোকজনকে উত্তেজিত করে দেওয়া হচ্ছে। চাইনিজ মিডিয়া কিন্তু ভেরি কোয়াইট, বাট ইন্ডিয়ান মিডিয়া দেখেন কত সারাক্ষণ। আমি তো সকাল থেকে দেখলাম যে ও একই কথা বলে যাচ্ছে and thereby you are agitating the people. যেটা জাপান চীনের মধ্যে সেটা আছে, কিন্তু একই জিনিস আছে। সাউথ এশিয়াকে আমাদের কোয়াইট করার জন্য ইন্ডিয়া হ্যাজ এ গ্রেট রোল টু প্লে, এন্ড পাকিস্তানকে ওই লাইনে আনা যাবে কিনা। বাংলাদেশ হ্যাজ এ রোল, কিন্তু ইন্ডিয়া আবার বাংলাদেশের রোলটাকে আবার পছন্দ করে না। সার্ককে রিভাইভ করার জন্য বাংলাদেশ একটা কিছু করবে, এটা আবার ইন্ডিয়া পছন্দ করে না। একবার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তারা আমাদেরকে বকা দিয়েছিল আর কি। আই স্টিল রিমেম্বার। সো বাংলাদেশ কি ইন্ডিয়ার বকা খাওয়ার পর্যায়ে আছে নাকি? আমি সেটা বলতেছি না, ওটা diplomatic. I'm not using a diplomatic term, but then I do understand. Yeah, in a way. Yeah, it's not a diplomatic term, but then in a way it means that. বলেন আপনি even the other day, President Trump মোদিকে বলেছে যে can I mediate between you and China land boundary border. সে বলেছে ট্রাম্পকে, no, you don't come into our affairs. ট্রাম্পকে বলে দিয়েছে মোদি, ডাইরেক্টলি বলছে আমরা এটা পছন্দ করি না। ইন্ডিয়া আবার ওই সেলফ যেটা বলে কি সেলফ রেসপেক্ট বা ওদের ইয়েটা খুব স্ট্রং এবং তারা ওটা মেইনটেইন করতে চায়। আমার হাতে আর খুব বেশি সময় নেই, অল্প একটু সময় আছে। আমি জাস্ট দুজনের কাছে একটা আলাদা প্রপোজিশন দাঁড় করাতে চাই। সেটা হচ্ছে যে এই যে ইন্ডিয়া চায়নার যে বিরোধ এবং তার মধ্যে যে আমরা এদিক ওদিক করছি বা অন্য দেশগুলোকেও করতে হচ্ছে সাউথ এশিয়ার, সার্কের প্রসঙ্গ আসলো। সার্ক তো এটা স্পষ্ট যে ইন্ডিয়াই সার্ককে কার্যকর হতে দেয়নি। আবার হঠাৎ করে কোভিড পরিস্থিতিতে সার্ককে তারা জাগিয়ে তুলবার একটা চেষ্টা করলেন, বাট এট দ্য সেম টাইম বিমস্টেক নিয়েও তারা আবার সার্ক নয় বিমস্টেককেই আরও বেশি অ্যাক্টিভ করতে হবে, সেই প্রচারণাও সেই তৎপরতাও তাদের মধ্যে আছে। এর মাঝখানে বিসিএম এর প্রসঙ্গে এসেছে, বিবি আইন, সেগুলো কার্যকর কিছু হয়নি। এবং আমরা জানি যে এই পরিস্থিতিটা পশ্চিমের প্রসঙ্গে এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, অস্ট্রেলিয়ার প্রসঙ্গে এসেছে, ইউরোপিয়ান ইউনিয়ন বা যুক্তরাজ্য। তারা আসলে এই অঞ্চলকে শেষ পর্যন্ত কিভাবে দেখবে? তারা এই যে যেটি শাহ বলছিলেন যে লড়াইটা আসলে চীন আর ভারতের না, লড়াইটাকে আমাদের দেখতে হবে বা ব্যালেন্সিংটা আমাদের করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়নার মধ্যে। আমি এখানে যেটা বলতে চাইছি যে ভারত এবং পাকিস্তানকে যদি আমরা আলাদা করে ফেলি সাউথ এশিয়ায়, এরকম একটা চিন্তা হতে পারে কিনা, এবং সেখান থেকে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ইভেন আফগানিস্তান, এরা একটা আলাদা শক্তি হিসেবে দাঁড়াতে পারে কিনা, যেটা আসলে পশ্চিমের সঙ্গে একটা সখ্যতা তৈরি করে নিজেদের শক্তিটাকে বাড়াবার চেষ্টা করতে পারে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক। প্রফেসর শাহাব ইনাম খান, যদি 2 মিনিট আপনি এই বিষয়ে। এইখানে আসলে প্রথম কথা হলো যে রিজিওনাল ইনস্টিটিউশনস গুলি বাংলাদেশ মানে সাউথ এশিয়াতে খুব একটা কাজ করে না বিকজ অফ পলিটিক্যাল মিসট্রাস্ট, এবং এইখানে সেই জন্য তো বাট এই মিসট্রাস্টের জায়গাটা তো প্রধানত ভারত এবং পাকিস্তান কেন্দ্রিক। রাইট। যেমন আপনার ধরেন সার্কের একটা মেজর রিফর্ম করা প্রয়োজন, সেটা হলো যে বাইল্যাটারাল লেভেলে টপ স্কোপ থাকা উচিত, যে কারণে ভারত পাকিস্তান কিন্তু ওখানে গেলে কথা বলতে পারে না এবং কথা বলতে বাইল্যাটারাল সাইড টক করতে পারে না, ফলে যে কারণে তাদের মধ্যে ওখানে মিনিংফুল কোনো ডিসকাশন আসে না। সো এই ধরনের নিটিগ্রিটি গুলি চেঞ্জ করা খুব দরকার। বিমস্টেকের ক্ষেত্রে অনেক বেশি এটাকে সিম্পলিফাই করা দরকার, সেক্রেটারিয়েটকে আরো বেশি এম্পাওয়ার করা দরকার, পুরোটাই শুধুমাত্র ইন্টার মিনিস্টারিয়াল উপরে ছেড়ে না দিয়ে। ফলে আমার মনে হয় যেটা আপনি প্রপোজাল দিলেন যে এই দুইটা রাষ্ট্রকে বাদ দিয়ে কোনো ফিজিবল রিজিওনাল ইনস্টিটিউশনস করা সম্ভব কিনা, খুব একটা সম্ভব হবে না, এই কারণে যে এই
শার্প পোলারাইজেশন যেটা দাঁড়াবে এই এই সাউথ এশিয়াকে কেন্দ্র করে কোভিড এর পরবর্তী অথবা আপনার এই আপনার লাদাখ ক্রাইসিসের পরবর্তীতে, সেটাতে কোনো রাষ্ট্রই আসলে খুব বেশি কমফোর্টেবল জায়গায় থাকবে না। অ্যালায়েন্স মুখে মুখে হতে পারে, কিন্তু সেগুলির কোনো ট্যাঞ্জিবল আউটপুট হবে না। তবে আমাদেরকে যে জায়গাটা মনে রাখা দরকার যে বাংলাদেশের স্বার্থের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এই মুহূর্তে বিমস্টেককেও আরেকটু শক্ত করা। এই কারণে এখানে কিন্তু মিয়ানমার এবং থাইল্যান্ড দুটো রাষ্ট্রই কিন্তু হচ্ছে যাদের সাথে আমাদের একটা কমন প্রবলেম আছে, সেটা হলো রোহিঙ্গা প্রবলেম। ফলে আমাদের জন্য এখানে একটা ইন্টারেস্ট কাজ করে। বাট আমাদের একটা জিনিস দেখা দরকার যে সিম্যাক অর্থাৎ চায়না মায়ানমার ইকোনমিক করিডোর, সেটা কি আরেকটা ফ্রন্ট ওপেন হবে কিনা, মানে অর্থাৎ অনেকটা সিপ্যাক বা আপনার লাদাখের মতো কোনো ফ্রন্ট তৈরি হতে যাচ্ছে কিনা। ইন দ্যাট কেস আমাদের কিন্তু এখানেও ভাবা দরকার যে আমাদের এই রোহিঙ্গা সমস্যাটা যত শীঘ্রই সম্ভব আমাদের আরো বলস্টার্ড ভাবে রেজলিউশন করার জন্য যেতে হবে, কারণ এটাই কিন্তু আলটিমেটলি একটা বড় রকমের বার্গেনিং এন্ড নেগোসিয়েশন টুল হয়ে দাঁড়াবে ভবিষ্যতে জিও পলিটিক্সে এবং জিও স্ট্র্যাটেজিতে। আর লাস্ট পয়েন্ট যেটা যে স্বাভাবিকভাবেই যে বাংলাদেশের যে সভরেনিটি, বাংলাদেশের আর্ম ফোর্সেস বলেন বা ডিপ্লোম্যাটিক ক্যাপাসিটি বলেন, প্রত্যেকটাই যথেষ্ট আছে এবং যেটা প্রয়োজন সেটাকে আরো সমন্বিতভাবে কাজ করা। এবং এই ধরনের পরিস্থিতিতে শুধুমাত্র যে ডিপ্লোম্যাটিক রেজলিউশন দেওয়া হবে তা না, তার সাথে কিন্তু ডিফেন্স ডিপ্লোমেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং এগুলি সবকিছুকে একসাথে নিয়ে আসাটা, আমি 2017 থেকে বারবার বলে আসছি, এখনো বলে আসছি যে এইটা সমন্বিত যে পর্যন্ত না হবে সেই পর্যন্ত আমরা কোনো না কোনো এক জায়গায় উইকনেসের মধ্যে থাকবো। জেনারেল আমিনুল করিম, একটা ছোট্ট ইনফরমেশন যেটা খুব জরুরি, সেটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না, মানে পুরো সাউথ এশিয়ার জন্য। যদি আপনি দেখেন মোডিজ যে সভরেন ক্রেডিট রেটিং থাকে, সেটাতে কিন্তু ভারতকে এখন BAA3 তে নামিয়ে নিয়ে আসা হচ্ছে, অলমোস্ট লাইক জাঙ্ক লেভেলে চলে যাচ্ছে, রাইট? এই জাঙ্ক লেভেলে কিন্তু আলটিমেটলি ইনভেস্টর কনফিডেন্সও কিন্তু খুব কমে আসছে। ফলে যে এক ধরনের কথাবার্তা বলা হচ্ছে যে চীন থেকে যেসব বিজনেস ফার্মস বা ফ্যাক্টরিজ বেরিয়ে যাবে তারা সবাই মিলে ভারত বাংলাদেশে আসবে, বাট এটা তখনই করা সম্ভব যখন আপনার এই ধরনের রেটিং বলেন, আপনার ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি রেজিম হবে এবং আপনার জিওপলিটিক্যাল স্টেবিলিটি থাকবে। সুতরাং বাংলাদেশকে কিন্তু জিওপলিটিক্যাল এবং জিওস্ট্র্যাটেজিক স্টেবিলিটি দিয়েও কিন্তু মেজার করা হবে, সেটাও বললে চলবে। ধন্যবাদ জেনারেল আমিনুল করিম, খুব ছোট করে জাস্ট এক মিনিট। আমি ওই পয়েন্টটা নিতে চাচ্ছি যে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর তো হয়ে গেছে, ওটা কিন্তু তারপরে বাংলাদেশ আসার কথা ছিল, তারপর ইন্ডিয়া যাওয়ার কথা ছিল। ইন্ডিয়া যেহেতু এটা সাবভার্ট করে দিল, আমরা হোয়াই নট অ্যাভেল দিস অপরচুনিটি, এটাকে আরো এক্সটেন্ড করে, সেটাতে আমাদের সুবিধাটা হবে এটা যে রোহিঙ্গা প্রবলেমটাকে সলভ করতে পারবো হয়তোবা। আবার দেন রোহিঙ্গা প্রবলেম হ্যাজ এ ডিফারেন্ট ডাইমেনশন, ওখানে রিলিজিয়ান ডাইমেনশনে বড় কাজ করতেছে, সিভিলাইজেশনাল ডাইমেনশনে ওখানে কাজ করতেছে। তারপরেও কিছুটা আমরা চেষ্টা করতে পারি, ওখানে ডিপ্লোমেসিটা আমাদের ভালো চালানো দরকার। ডিফেন্স ডিপ্লোমেসি আমাদের বাংলাদেশ করি, আমরা চায়নার সাথে করি, ইন্ডিয়ার সাথে করি, মায়ানমারের সাথে করি। লাইক আমি মায়ানমারে ভিজিট করেছি at a very high level. I took a military delegation and I visited many of their military installations, and their generals are very, very powerful people. They are emperor in their own area. ওটা আস্তে আস্তে আং সান সু চি কতখানি পাবলিশ জানি না, তবে আমার মতে ইনস্টিটিউশনগুলো আমাদের দুর্বল। একটা ইনস্টিটিউশন যেটা গড়ে উঠেছিল, মোটামুটি শেপে এসেছিল, সেটা ছিল সার্ক। বিমস্টেক এগুলোতে কিছু আমার ধারণা এগুলা নামের আছে, এগুলো কাউন্টার করার জন্য করছে। এখন পাকিস্তান, আর আপনি যেটা বললেন যে ওই দুই কান্ট্রিকে বাদ দিয়ে আমরা আলাদাভাবে করবো, সেটা ইন্ডিয়া পছন্দ করবে না, ওটা বোধহয় পাকিস্তানও পছন্দ করবে না। আর এই দুই বড় নেইবারকে বাদ দিয়ে তো আমাদের জন্য চলাটা খুব কঠিন। ইন্ডিয়া ইজ এ বিগ জায়ান্ট। চায়নাও এখানে অবজারভার স্ট্যাটাস নিয়ে এনেছে, চায়নাও তো এখানে ইন্টারেস্টেড আছে, কাজে আমরা আলাদা হয়ে যাবো। সাহস করে তো দাঁড়াতে হবে, একটা স্বাধীন সার্বভৌম দেশ অন্যের বকাঝকা খাবে, সেটাই তো নিশ্চয়ই কাঙ্ক্ষিত। আপনাকে সিঙ্গাপুরের স্টেজে যেতে হবে, আপনার কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করতে হবে, এডুকেশন ইমপ্রুভ করতে হবে, সায়েন্স ইমপ্রুভ করতে হবে, কমার্স ইমপ্রুভ করতে হবে, ডিসিপ্লিন আনতে হবে, ভালো ভালো ইউনিভার্সিটি আনতে হবে। সেজন্য সিঙ্গাপুরকে, শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়েছিলাম আমি, মানে আমি যে প্রপোজিশনটা দাঁড় করাবার চেষ্টা করছিলাম, সিঙ্গাপুর শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে। জি, অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আমিনুল করিম এবং প্রফেসর শাহাব ইনাম খান আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল চীন ভারত সীমান্তের যে উত্তেজনা, সেই উত্তেজনাকে কেন্দ্র করে, এবং আমার অতিথিরা দুজনেই একমত যে এই উত্তেজনাটা সাময়িক, কেননা
ট্রেড কমার্স এইসব বিবেচনা থেকে আসলে এগুলো একটা বড় যুদ্ধে কখনোই রূপ নেবে না। এবং এই আলোচনা করতে গিয়ে বা ওনারা এই কথাও বলছিলেন যে ইন্ডিয়া আসলে অনেকগুলো একটা প্যান্ডোরাস বক্সের মতো অনেক ফ্রন্টে অনেক কিছু খুলে দিয়েছে, যেটি আসলে তাকে অভ্যন্তরীণভাবে সমস্যায় ফেলবে, এবং চীনের অর্থনৈতিক শক্তির কথাও সেখানে তারা স্মরণ করিয়ে দিয়েছেন। এবং এই আলোচনা করতে করতে বাংলাদেশের প্রসঙ্গ, দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের পোস্ট কোভিড রাজনৈতিক পরিস্থিতির আলোচনাও করেছেন, রাজনৈতিক ভবিষ্যৎ ওনারা দুজনই। এবং সেখানে ওনারা মনে করেন যে ডিপ্লোম্যাটিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি, পলিটিক্যালি দক্ষিণ এশিয়া আসলে খুব একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে থাকবে পোস্ট কোভিড পরিস্থিতিতে। এবং বাংলাদেশের প্রসঙ্গে কথা বলতে গিয়ে কথাও বলছিলেন যে কোনো একটা সময় হয়তো বাংলাদেশকে কোনো না কোনো পক্ষ নিতে হবে, তবে সেটা অনেক অনেক দেরিতে হয়তো কখনো নাও নিতে হতে পারে। তবে চীন ইন্ডিয়া, চায়না ইন্ডিয়ার মধ্যে যে ব্যালেন্স করবার প্রসঙ্গটা আমরা প্রায়শই এই আলোচনা, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নিয়ে আসি, সেই জায়গাটাতে ওনারা বলছেন যে এই আলোচনাটা ব্যালেন্সটা হওয়া উচিত আসলে চায়না এবং ইউএসের মধ্যে। এখানটাকে ভারতকে সামনে নিয়ে এসে আসলে খুব একটা লাভ হবে না, এবং সেই জায়গাটাতে আসলে বাংলাদেশকে ঠিক করতে হবে যে বাংলাদেশ আসলে কতটা ব্যালেন্স করবে, কতটা কোন দিকে ঝুঁকবে, সেটি বাংলাদেশকে ঠিক করতে হবে। তবে এখানে আরেকটি কথা ওনারা বলেছেন যে বাংলাদেশের ডিপ্লোমেসিটা আসলে রিভিজিট করা দরকার, এবং বাংলাদেশে আসলে লং টার্মে পরিকল্পনা করতে হবে বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে কোথায় যাবে। সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা না, এই নীতি যেমন ঠিক আছে, কিন্তু আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি সেটিও সবসময় আমরা মেনটেনও করতে পারি না, মেনটেন করা সম্ভব নয়। এবং দুনিয়া যেভাবে এগুচ্ছে সেখানটাতে বাংলাদেশের সামরিক দিক থেকে, অর্থনৈতিক বিবেচনা থেকে, নানা বিবেচনা থেকে, ভূ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আসলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা, নিরাপদে থাকুন এবং বাড়িতে থাকুন।